তাহলে এই হচ্ছে আমাদের এক্সারসাইজ 7C। তাহলে ফর্মুলা কি কি লাগবে আমরা আগেই বলছি, যেখানে আমাদের এই ফর্মুলাগুলো লাগবে। দ্যাট মিনস এখন যেহেতু আমরা এক্সারসাইজ 7D তে আছি, 7C এর সবকিছুই থাকবে, কারণ 7C আর 7D হচ্ছে আলাদা, কারণ এটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। আর 7A এবং 7B ছিল আলাদা, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো এখানে 7D তে যাই কোয়েশ্চেন করুক, আলটিমেটলি সব 7C এর পার্ট, তার সাথে 7D তে এই মিনের পার্টটা এড হচ্ছে, এছাড়া কিছুই না। তাহলে আমরা কোয়েশ্চেনে যাই। তাহলে এখানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে একটা জিওমেট্রিক প্রোগ্রেশন দেওয়া, আমাকে এক্সপেক্টেড ভ্যালু বের করতে বলা হচ্ছে। তাহলে এক্সপেক্টেড ভ্যালু আমরা কিভাবে বের করব? তাহলে আমরা জানি যে এক্সপেক্টেড ভ্যালু মানে হচ্ছে কি করতে হয় আমাদেরকে, যেহেতু যেহেতু এটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে 1/p। তাহলে আমরা যদি এখানে 1/0.36 করে দিই, তাহলে এটাই হচ্ছে আমাদের এক্সপেক্টেড ভ্যালু, বা এটাই হচ্ছে আমাদের মিন ভ্যালু। তাহলে এখানে আমাদের কিছু করার নাই। এখানেও সেম জিনিস বলছে যে probability of y equals to 1 equals to 0.2। তাহলে probability of y equals to 1 equals to 0.2 বলতে আমরা কি বুঝি? যে আমি প্রথমবারই সাকসেসফুল হব। তাহলে প্রথমবারই সাকসেসফুল হওয়া মানে p এর ভ্যালুটাই দেওয়া, সেটা হচ্ছে 0.2। জাস্ট এখানে ডিরেক্টলি দেওয়া ছিল, এখানে একটু ইনডিরেক্টলি দেওয়া। তাহলে p এর ভ্যালু যদি 0.2 হয়, আমরা এক্সপেক্টেড ভ্যালুর ফর্মুলা হচ্ছে 1/p। তাহলে 1/0.2 করলে আমাদের আনসার চলে আসতেছে। 3 এর দিকেও সেম কোয়েশ্চেন। এবার আমাদের এক্সপেক্টেড ভ্যালু দেওয়া, আমাকে আগে প্রবাবিলিটি ভ্যালু বের করতে হবে। তাহলে এক্সপেক্টেড ভ্যালু যদি এটা হয়, তাহলে আমরা প্রবাবিলিটি তাহলে কি লিখতে পারবো? তাহলে এক্সপেক্টেড ভ্যালু বলতে আমরা বুঝি 1/p। তাহলে সেটার ভ্যালু দেওয়া হচ্ছে 4.5, দ্যাট মিনস 9/2। তাহলে p এর ভ্যালু হবে 2/9, উল্টাই যাবে। তাহলে এখন বলতেছে তারা প্রবাবিলিটি অফ s ইকুয়ালস টু 2 এর ভ্যালু বের করো। রাফি, আমরা প্রবাবিলিটি অফ s ইকুয়ালস টু 2 বলতে কি বুঝি? প্রবাবিলিটি অফ s ইকুয়ালস টু 2 বলতে আমরা কি বুঝবো? আমরা কত নাম্বারে গিয়ে সাকসেসফুল হব বুঝবো। সেকেন্ড টাইম তাহলে সেকেন্ড টাইম যদি সাকসেসফুল হই, তাহলে প্রথমবার কি ছিলাম? ফার্স্ট টাইমে সাকসেসফুল ছিলাম না। ছিলাম না। তাহলে ছিলাম না বলতে আমরা কিউ কে বুঝি, আর ছিলাম বলতে আমরা পি কে বুঝি। ঠিক আছে। তাহলে পি এর ভ্যালু যদি 2/9 হয়, তাহলে কিউ হবে 7/9। 1 থেকে মাইনাস করলে 7/9 আসে। তাহলে আমরা কিউ এর ভ্যালু বসাবো 7/9 ইন্টু পি এর ভ্যালু হচ্ছে 2/9, মাল্টিপ্লাই করলে রেজাল্ট চলে আসবে। তাহলে এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 4 এর দিকে যদি আমরা তাকাই, যে লেট টি বি দ্য নাম্বার অফ টাইমস দ্যাট এ ফেয়ার কয়েন ইজ টসড। তাহলে টি হচ্ছে একটা ফেয়ার কয়েনকে কতবার টস করা হচ্ছে সেটার অ্যামাউন্ট। তাহলে এখন বলা হচ্ছে যা টি ইজ a number of times that a fair coin is tossed up to and including the toss on which the first tail is obtained। তাহলে প্রথমবার টেল পাওয়ার জন্য যতবার আমাকে টস করতে হবে, সেই সংখ্যাটাই হচ্ছে, সেই ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে টি, যে আমাকে ঠিক কতবার আমাকে টস করতে হবে। তাহলে আমাকে এখন বলা হচ্ছে মোড বের করো, মিন বের করো টি এর। তাহলে আমরা জানি এটা কি ধরনের ম্যাথ, এটা হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ম্যাথ। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ম্যাথে মোড কত হয় সবসময়? মোড সবসময় 1 হবে। আর মিন কত হবে? সেটা হচ্ছে 1/p। তাহলে আমরা জানি একটা ফেয়ার কয়েনের টেল ওঠার প্রবাবিলিটি হচ্ছে, প্রবাবিলিটি অফ টেল হচ্ছে হাফ, প্রবাবিলিটি অফ হেডও হাফ। তাহলে আমাকে এখন মিন বের করতে বলছে।
তাহলে মিন সমান আমরা কি লিখতে পারবো 1/p, তাহলে 1/1/2, তাহলে আনসার আসে হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। নেক্সট আমরা 5 এ যাই। তাহলে কোয়েশ্চেন নাম্বার এগুলো খুবই ছোট ছোট কোয়েশ্চেন, এগুলো আমাদের পরীক্ষা আসার মতো কোয়েশ্চেন না, জাস্ট আমরা করতেছি। এই এক্সারসাইজের মেইন কাজটাই হচ্ছে মিন বের করা। আমাকে যে কোনো একটা জিওমেট্রিক কোয়েশ্চেন দেওয়ার পরে লাস্টের দিকে হয়তো বি পার্ট বা সি পার্টে গিয়ে আমাকে হয়তো এই মিন বা মোড বের করতে দিবে, তখন আমরা জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো 1 মার্কের কোয়েশ্চেন হিসেবে। মোডটা কি বলছিলেন? মোড হচ্ছে 1, সবসময় জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের মোড হচ্ছে 1। ও আচ্ছা। তাহলে 5 এ যদি আমরা যাই, তাহলে 5 এর দিকে যদি আমরা তাকাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে, let x be the number of times an ordinary fair die is rolled। একটা অর্ডিনারি ডাই টোটাল কতবার রুল করা হচ্ছে তার সেটাই হচ্ছে x, আপ টু এন্ড ইনক্লুডিং দা। ওকে, এই কোশ্চেনটা আমরা একটু সলভ করি, আমার একটা কল আসছে। কোশ্চেন নাম্বার 5 টা একটু সলভ করি। ওকে, আমরা কোশ্চেন নাম্বার 5 এ ছিলাম। তাহলে একটা ফেয়ার ডাইসকে আমরা রুল করাচ্ছি যতক্ষণ না পর্যন্ত the first 6 is obtained। তাহলে যেহেতু এটা একটা ফেয়ার ডাই, এটার যে কোনো একটা নাম্বার 1 থেকে 6 পর্যন্ত যে কোনো একটা নাম্বার উঠবে, তার প্রবাবিলিটি হচ্ছে 1/6। তাহলে এখন আমাকে বলা হচ্ছে যে ফার্স্ট 6টা যখন উঠবে তখন আমাদের কাজ শেষ। তাহলে এটা একটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। তাহলে আমাকে এক্সপেক্টেড ভ্যালু বের করতে বলছে। তাহলে 6 ওঠার প্রবাবিলিটি তো আমরা জানি হচ্ছে 1/6। তাহলে মিন বা এক্সপেক্টেড ভ্যালু আসবে 1/p, দ্যাট মিনস 1/1/6। তাহলে 6 আসে হচ্ছে আমাদের আনসার। সেকেন্ডলি আমাকে বলা হচ্ছে ইভালুয়েট probability of x is greater than expected value। probability of x is greater than expected value। তাহলে এটার আনসার কি, এই জিনিসটা কি বোঝাচ্ছে, probability of x is greater than expected value। তাহলে আমরা এখানে লিখতে পারি probability of x is greater than expected value আমরা কত পেয়েছি, 6 পেয়েছি। তাহলে রাফি, আমরা এই ধরনের কোয়েশ্চেন কিভাবে আনসার করি, কোন ফরম্যাট দিয়ে আনসারটা করি? ফর্মুলাটা কি ছিল? আমরা দুই ধরনের ফর্মুলা জানি, একটা গ্রেটার দেন, একটা লেস দেন। তাহলে গ্রেটার দেনের জন্য আমাদের ফর্মুলা কি? আমি বলি, না না না, না পারলে বলো, স্কিপ করো, না স্যার, ভুলে গেছি। মনে নাই। আচ্ছা ঠিক আছে, বিভাস বলো ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে স্যার q টু দি পাওয়ার n, আর n হচ্ছে এখানে 6। n হচ্ছে এখানে 6। তাহলে আমাদের আনসারটা হবে q টু দি পাওয়ার 6। তাহলে p এর ভ্যালু ছিল 1/6, তাহলে q এর ভ্যালু হচ্ছে 5/6। তাহলে q টু দি পাওয়ার 6 মানে 5/6 টু দি পাওয়ার 6। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 5। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 6 এ যাই। A biased four-sided die is numbered 1 3 5 7। তাহলে এখন আরেকটা ডাই, বাট সেটা হচ্ছে biased। The probability of obtaining each score is proportional to death score। তাহলে প্রত্যেকটা স্কোর যেমন 1 উঠবে,
তার প্রায়োরিটি কত, সেটা ওঠার প্রায়োরিটি হচ্ছে, যেমন আমরা তো নর্মালি একটা টেবিল করি, টেবিল হিসেবে যদি চিন্তা করি, আমরা যদি উপরটাকে এক্স চিন্তা করি, আমাদের এখানে কি কি অপশন আছে, 1 3 5 7, তাহলে 1 উঠবে, সেটা ইজ প্রপোর্শনাল টু দ্যাট স্কোর। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে 1 ইজ প্রপোর্শনাল টু যদি 1 হয়, তার মানে 1 ইকুয়ালস টু কে লিখতে পারি। 3 ইজ প্রপোর্শনাল টু যদি 3 হয়, তাহলে এটার প্রবাবিলিটি অফ 3 আমরা কি লিখতে পারবো, 3 কে। যে 1 উঠবে, 1 উঠবে তার প্রবাবিলিটি হচ্ছে ওই স্কোরের সাথে প্রপোর্শনাল। আর প্রপোর্শনাল কোনো কিছুকে আমরা ঠিক করার জন্য আমরা ইকুয়ালস টু দিয়ে কে দেই, তার সাথে মাল্টিপ্লাই করে। তাহলে প্রবাবিলিটি অফ 1 তারা বলতেছে প্রপোর্শনাল টু 1, তাহলে দেয়ারফর প্রবাবিলিটি অফ 1 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 1 ইনটু কে, তার মানে কে লিখতে পারবো। তাহলে এই ফরম্যাটে আমরা 1 কে 1 এ লিখতে পারতেছি কে, এখানে লিখতে পারবো 3 কে, এখানে লিখতে পারবো 5 কে, এখানে লিখতে পারবো 7 কে। তাহলে এটা হচ্ছে এখানকার আমাদের ডিস্ট্রিবিউশন চলে আসছে। তাহলে এই সবগুলা যদি আমরা অ্যাড করে দিই এখন, তাহলে আমরা জানি যে আমরা এটা ইকুয়ালস টু 1 লিখতে পারতেছি। তাহলে আমরা এখন সবগুলো অ্যাড করে দিয়ে 1 লিখলে আমরা এখান থেকে কে এর ভ্যালু পেয়ে যাব। আচ্ছা, এখন তারা কি চায়, তারা চাচ্ছে find the expected number of times that the die will be rolled up to and including the roll on which the first non-prime number is obtained. Non-prime number কোনটা, 1 3 5 7 এর মধ্যে 1 কোনটা নন প্রাইম, তাহলে 1 হচ্ছে নন প্রাইম। তাহলে 1 যখন উঠবে তখন আমরা শেষ করে দিব। তাহলে এখানে 1 ওঠার প্রবাবিলিটি আমরা দেখতে পাচ্ছি কে, আমরা তাহলে কে এর ভ্যালুটা আগে বের করে নেই। তাহলে কে প্লাস 3 কে প্লাস 5 কে প্লাস 7 কে ইকুয়ালস টু 1। তাহলে কত আসে আমাদের, স্যার 16 আসে পাশে 1/16। তাহলে কে ইকুয়ালস টু 1/16। তাহলে এখন তার মানে কি, প্রবাবিলিটি অফ 1 হচ্ছে 1/16। তাহলে এখন এই 1 ওঠার তারা এক্সপেক্টেড ভ্যালু চাচ্ছিল, তাহলে 1 ওঠার এক্সপেক্টেড ভ্যালু হবে 1 ডিভাইডেড বাই পি। তাহলে 1 ডিভাইডেড বাই 1/16 ইকুয়ালস টু 16। তাহলে এটা হচ্ছে 1 ওঠার এক্সপেক্টেড ভ্যালু এন্ড ইভালুয়েট। আচ্ছা, আর কিছু চাচ্ছে না, আর কিছু চাচ্ছে না। তাহলে এতে শুধু এক্সপেক্টেড ভ্যালুই চাচ্ছে। আর বিতে বলা হচ্ছে প্রবাবিলিটি বের করো, দ্য ফার্স্ট প্রাইম নাম্বার ইজ অবটেইনড অন দ্য থার্ড রুল অফ দ্য ডাই। তাহলে ফার্স্ট প্রাইম নাম্বার উঠবে থার্ড রুল অফ দ্য ডাই। আচ্ছা, তাহলে এখন ফার্স্ট প্রাইম নাম্বার যেটা উঠবে, তাহলে আমরা আগে দেখি যে প্রাইম নাম্বার উঠার প্রবাবিলিটি কত। তাহলে প্রবাবিলিটি অফ প্রাইম নাম্বার আমরা কত লিখতে পারবো, 15 কে, কারণ 1 বাদ দিলে বাকি তিনটাই হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে বাকি তিনটার ভ্যালু যদি আমরা অ্যাড করে দেই, তাহলে 3 কে 5 কে 7 কে এই তিনটা অ্যাড করলে আমরা পাচ্ছি 15 কে। আর কে এর ভ্যালু যদি আমরা আগে থেকেই জানি, তাহলে 15/16 লিখতে পারি। তাহলে এটা হচ্ছে প্রাইম উঠার প্রবাবিলিটি। তাহলে থার্ড টাইমে গিয়ে আমি এই প্রাইম নাম্বারের দেখা পাবো। তার মানে কি, তার মানে হচ্ছে প্রথম দুইবার পাচ্ছি না, থার্ড টাইম গিয়ে পাচ্ছি। তাহলে কিউ স্কোয়ার ইন্টু পি। তাহলে এখানে পি এর ভ্যালু হচ্ছে 15/16, এটা হচ্ছে পি এর ভ্যালু। তাহলে কিউ এর ভ্যালু হবে 1/16। তাহলে আমরা লিখতে পারি 1/16 হোল স্কোয়ার ইন্টু 15/16। তাহলে এটাই আনসার। তাহলে এটা আমাদের ডান। নেক্সটে যাই আমরা তাহলে। তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 7টা আমরা একটু ট্রাই করি, দেখো পারা যায় কিনা।
তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 বলা হচ্ছে সিলভি and Thierry are members of a core. তাহলে probabilities they can sing a perfect high C note on each attempt. আচ্ছা, একজনের probability দেওয়া হচ্ছে 4/7 আর আরেকজনেরটা হচ্ছে 5/8. Who is expected to fail fewer times before singing a high C note for the first time? তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে দুইজনেরই আমাদের এক্সপেক্টেড ভ্যালু বের করা দরকার। কার এক্সপেক্টেড ভ্যালু বেশি, কারটা কম, সেটা বোঝা দরকার। তাহলে আমাদের কাছে যে প্রবাবিলিটিটা দেওয়া আছে সেটা কিসের প্রবাবিলিটি? এখানে কিছু ল্যাঙ্গুয়েজ রিলেটেড ঝামেলা আছে এই কোয়েশ্চেনটাতে। তাহলে সিলভি কি করতে পারবে? ক্যান সিং এ পারফেক্ট হাই, আচ্ছা পারফেক্ট সং সে গাইতে পারবে। সে পারফেক্টলি গাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 4/7। তাহলে সিলভির প্রবাবিলিটি আমরা পাচ্ছি 4/7, আর তাহলে তার এক্সপেক্টেড ভ্যালু আসবে 7/4। আর আমাদের থেরির এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 5/8, সরি তার প্রবাবিলিটি হচ্ছে 5/8, তাহলে এক্সপেক্টেড ভ্যালু হবে 8/5। তাহলে কার ভ্যালু বেশি আসে? 8/5 এর ভ্যালু বেশি আসবে নাকি 7/4 এর ভ্যালু বেশি আসবে? স্যার 7/4। 7/4 এর ভ্যালু বেশি আসবে। তাহলে এখন এখান থেকে সে কি চায়? হু ইজ এক্সপেক্টেড টু ফেল fewer times before singing a high C note for the first time? থিওরি না, কি বোঝাইতেছে? মানে কম ফেল করবে ফার্স্ট অ্যাটেম্পটে। আচ্ছা, তাহলে হিসাবে তো এর অবস্থা ভালো আর এর অবস্থা একটু খারাপ নাকি? এখানে গান গায় কে? তাকে ডাকতে হবে, সে এখানে এসে বিচার করে যায়। তাহলে এখানে ভ্যালুটা কত আসে? 7/4 এর জন্য ভ্যালুটা কত আসে আমাদের? যদি আমরা পয়েন্টে 1.75। চিন্তা করি 1.75, আর এটার জন্য 1.6। 1.6। তাহলে এটা তো হচ্ছে আমাদের পারফেক্টলি তারা গাইতে পারবে, এটার প্রবাবিলিটি দেওয়া ছিল। সেখান থেকে আমরা আমাদের মিন ভ্যালুটা বের করে নিলাম, এক্সপেক্টেড ভ্যালু বা মিন ভ্যালুটা আমরা বের করলাম। তাহলে এখন চাচ্ছে হু ইজ এক্সপেক্টেড টু ফেল ফিউয়ার টাইমস। তাহলে ফিউয়ার ফেল করবে, তাহলে কে পড়ে? তাহলে ভালো করতেছে কে? ভালো করতেছে তো সিলভি। হু ইজ এক্সপেক্টেড টু ফেল ফিউয়ার টাইমস বিফোর সিঙ্গিং এ হাই সি নোট। এটা আসলে আমি ল্যাঙ্গুয়েজটাই বুঝতেছি না আসলে তারা কি চাচ্ছে। স্যার বেসিক্যালি বলতে গেলে সিলভিয়ার হ্যাঁ। কি মানে ফিউর টাইমস ইয়া করবে, বা টেরি যেহেতু ভয় পেয়ে আছে স্যার ওকে না ভালো গেয়ে দিল। দুইজনের প্রায়োরিটি কম ছিল, দুইজনের থেকে আমরা মিন ভ্যালু বের করলাম। আচ্ছা যাই হোক, এটা আমরা একটু স্কিপ করি। বি তে কি চায়? তাদের হ্যাঁ। ফেলিং এর প্রবাবিলিটি চেয়েছে নাকি সিং, মানে তারা কতবার পারবে সাকসেসফুল হতে? মানে আমি আসলে কোয়েশ্চেনটা আসলে বুঝতেছি না এদের মানে আসলে ফেলিং কি এর কথা চাচ্ছে। বলছেন? এক্সপেক্টেড টু ফেল, তাহলে আমরা কি ফেলের প্রবাবিলিটি চলে যাব? তাহলে তো আমাদের এখানে 1 থেকে মাইনাস করলে এটা আসে 3/7 আর এটা আসে হচ্ছে 3/8। তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা তো পারার, অ্যাটেম্প্ট করার। পারফেক্টলি গাওয়ারটা ছিল এটা, তাহলে আমরা ধরলাম যে পারফেক্টলি গাইতে পারলো না, সেও পারফেক্টলি গাইতে পারলো না। তাহলে সেক্ষেত্রে এখান থেকে এক্সপেক্টেড ভ্যালু আমরা পাই 7/3, এখান থেকে আমরা পাই 8/3। স্যার এবার তাহলে হচ্ছে সেকেন্ড জনের আর কি প্রবাবিলিটি বেশি আছে 0.75 আর ফার্স্ট জনের আসছে হলো আপনার 2.33। তাহলে ওর
ও বেশি ফেল করে। জি স্যার, মানে ফার্স্ট জন বেশি ফেল করছে। আচ্ছা, তাহলে এইবার না, এখন তো আর প্রবাবিলিটি না, এখন তো এক্সপেক্টেড ভ্যালু চলে আসছে। তাহলে এক্সপেক্টেড ভ্যালু 7/3 এর জন্য কত পাই? স্যার 2.33, 2.33, আর 8/3 এর জন্য 2.66। 2.66। তাহলে এটা হচ্ছে ফেল করার এক্সপেক্টেড ভ্যালু। তাহলে এখন হু ইজ এক্সপেক্টেড টু ফেল ফিউয়ার টাইমস, তাহলে সেক্ষেত্রে কি হয়, কোনটা হয়? স্যার ফার্স্টের জন হয় না? হিসেবে তো এটাই হয়, সেই তো বেশি করার কথা, সিলভিয়া। যাই হোক, আমি আমি লিটল বিট কনফিউজড, এ পার্টটা আমি ঠিক বুঝি নাই। বিতে যদি চলে যাই, বিতে কি চাচ্ছে? ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ সিলভি এন্ড থিওরি succeed in singing a high C note on their second attempts. Both Sylvie and Thierry succeed in singing a high C note on their second attempt. তাহলে দুইজনই ভালো করবে সেকেন্ড অ্যাটেম্পটে গিয়ে। তাহলে সিলভির ক্ষেত্রেও আমরা চিন্তা করব কিউপি, থিওরির ক্ষেত্রেও আমরা চিন্তা করব কিউপি। তাহলে সিলভির কথা চিন্তা করলে সিলভির কিউ আসে হচ্ছে 3/7, আর এখান থেকে আমরা পাচ্ছি 3/8। তাহলে সিলভির জন্য আমরা লিখতে পারি 3/7 ইন্টু 4/7, যে প্রথমবার আনসাকসেসফুল, পরের বার সাকসেসফুল। থ্রির জন্য চিন্তা করলে প্রথমবার আমরা লিখবো 3/8 ইন্টু 5/8। তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করে দিলে আমাদের রেজাল্ট চলে আসতেছে। স্যার দুটো কি দুইটা মাল্টিপ্লাই করার পর অ্যাড করা লাগবে দুজনের রেজাল্ট, নাকি না sum না না, রাখতে হবে? এখানে তো ওই যে দুইটাই, মানে সিলভিও হচ্ছে সেকেন্ড টাইম গিয়ে সাকসেসফুল হবে, বোথ যেহেতু লেখা এবং মাঝখানে এন্ড দেওয়া। এন্ড দেওয়া বলতে আমরা রিলেশন বুঝি হচ্ছে মাল্টিপ্লাই রিলেশন, এন্ড মানে হচ্ছে মাল্টিপ্লাই, ওর মানে হচ্ছে প্লাস। তো যেহেতু এন্ড রিলেশন, তো আমরা দুইটার ভ্যালুর মাঝখানে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে এখান থেকে যে আনসারটা আসবে সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে স্যার। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 7। Question number, কিরকম কোশ্চেন, মানে ঘুরানোর কাছে না কোশ্চেন না না থাকে না বা না না ডিফিকাল্টি? না 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 না। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 8 এ যাই। এখন 8 করতে গেলে আমার কি কার্ড সম্পর্কে জানতে হবে? হ্যাঁ, 8 আমরা তাহলে স্কিপ করব। আমরা কার্ড খেলিও না, আমরা কার্ড সম্পর্কে জানিও না যে কয়টা ডায়মন্ড থাকে। আচ্ছা দেখি, তারপর ট্রাই করি আমরা পারি কিনা। একটা 52 প্লেইং কার্ডসে এন ইকুয়াল নাম্বার অফ, আচ্ছা তারা বলেই দিছে, এটা ভালো করছে। তাহলে 4টা পার্ট থাকে এবং তারা ইকুয়াল নাম্বার থাকে। যেহেতু 52টা কার্ড, তাহলে এক একটা পার্টে আছে হচ্ছে 13টা করে, 13 13 13 13। এখন a deck is shuffled and a card is randomly selected, x be the number of cards selected up to and including the first diamond. প্রথমবার ডায়মন্ড না তোলা পর্যন্ত আমরা কার্ড পিক করতে থাকতেছি। তাহলে এ তে বলা হচ্ছে given that x follows a geometric distribution, okay fine, describe the way in which the cards are selected and give the reason for your answer. তাহলে এটা তো হচ্ছে বাংলা কোয়েশ্চেন হয়ে গেল, স্টেপ করতে পারবো না। বি তে কি চাচ্ছে? প্রবাবিলিটি বের করো x is equals to ex। তাহলে প্রবাবিলিটি অফ x is equals to ex। তাহলে ex এর ভ্যালুটা আগে কত আগে বের করি। তাহলে ex এর ভ্যালু হচ্ছে, আমরা কি চাচ্ছি, প্রথমবার ডায়মন্ড উঠবে। তাহলে প্রবাবিলিটি অফ আগে ডায়মন্ড বের করি। প্রবাবিলিটি অফ ডায়মন্ড হচ্ছে 13/52, দ্যাট মিন্স 1/4। তাহলে ডায়মন্ড ওঠার এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 4। তাহলে আমাকে এখন জিজ্ঞেস করা হচ্ছে প্রবাবিলিটি অফ x is equals to 4 বের করো। তাহলে আমরা q to the power 3 into p এটাই চিন্তা করব। তাহলে q এর ভ্যালু হচ্ছে 3/4 আর ডায়মন্ড ওঠার প্রবাবিলিটি হচ্ছে 1/4। তাহলে মাল্টিপ্লাই করলে আমাদের রেজাল্ট চলে আসতেছে। তাহলে এটা ছিল বি এর 1।
BA2 যদি আমরা চিন্তা করি, neither of the first two cards selected is a heart and the first diamond is the third card selected. Neither of the first two cards selected is a heart. প্রথম দুইটার মধ্যে একটাও হার্ট হবে না, আর পরেরটা ডায়মন্ড হবে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে প্রথমটা হার্ট হবে না, তার প্রবাবিলিটি আমরা কত ধরবো? তার মানে স্যার 13টা কার্ড মাইনাস যাচ্ছে না? তাহলে আমরা কি ডায়মন্ড তুলতে পারবো, এটা বোঝাচ্ছে তারা? না স্যার, মনে ডায়মন্ড একবারে লাস্টে কারণ তুলতে হবে। কাহিনী তো শুরুই হয়েছে যে যেহেতু এটাই হেডিং ছিল, তাহলে এটাকে মেনটেন করতে হবে, তাহলে ডায়মন্ড একবারই ধরতে হবে থার্ড টাইমে গিয়ে। তাহলে আমি যদি হার্ট তুলতে না পারি, তাহলে আমি তুলতে পারবো হচ্ছে বাকি দুইটা অপশন, তাহলে বাকি 13, 13, 26টা অপশন থেকে আমি তুলতে পারবো। ইয়েস স্যার। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের আসা উচিত যে আমরা প্রথম কার্ডটা তুললাম সেটা হার্ট হবে না, তাহলে এখানে হচ্ছে আমরা 1/2, তার যেহেতু 26/52, তাহলে 1/2 লেখা যায়। তারপরেরটাও হার্ট হবে না, সেটাও 1/2, আর তারপরেরটা হচ্ছে ডায়মন্ড হবে, তাহলে সেটা হচ্ছে কত? স্যার এক 1/4। সেকেন্ড, এটা কি উইদাউট রিপ্লেসমেন্ট না? এটা আমরা উইদাউট রিপ্লেসমেন্টই করতে হবে, তাহলে কিন্তু আবার 1/2। এখানে এখানে এতে এখানে দুইটা পার্ট। এ এর জন্য বলা ছিল যে আমরা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন ইউজ করব, এ এর জন্য বলা ছিল যে আমরা এখানে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন ফলো করব, বি এর জন্য অবশ্য তারা কিছু বলে নাই। তাহলে আমাকে সেক্ষেত্রে নর্মালি চিন্তা করতে হবে, একদম নর্মাল চ্যাপ্টার 4 এর ম্যাথ হিসেবে আমরা চিন্তা করি। তাহলে প্রথমবার হার্ট হবে না, অপশন আছে কয়টা? 26/52। আর পরের বার হার্ট হবে না, তাহলে আমরা কি চিন্তা করব? 25/51। 25/51, তাহলে এটা হচ্ছে হার্ট হবে না। আর তার পরের বার যদি ডায়মন্ড হয়, তাহলে 13/52। 50 হওয়া উচিত না? স্যার 50 হবে না? 13/50, ওকে 13/50। তাহলে নর্মালি চিন্তা করলে এটাই আসা উচিত, বাট বইয়ের কোয়েশ্চেন গুলো একটু কনফিউজিং থাকে, মানে তারা আসলে ক্লিয়ার করে দেয় না যে আমরা আসলে, কারণ এখন যেটা আমি কার্ড থেকে তুলতেছি আমি একটা করে পিক করব, তাহলে এখানে অবশ্যই উইদাউট রিপ্লেসমেন্টই হওয়ার কথা, বাট এটা কিন্তু আবার লেখা নাই যে উইদাউট রিপ্লেসমেন্ট কিনা। সো আমরা আসলে আগেই, কারণ যদি উইদাউট রিপ্লেসমেন্ট হয় তাহলে মানে চ্যাপ্টার 4 এর ম্যাথ, আর যদি আবার উইথ রিপ্লেসমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু আবার এটা কিন্তু আমি জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ফর্মুলা দিয়েই করতে পারবো। সো তারা এখানে এটা ক্লিয়ার করে নাই যে আমরা এখানে কি সিস্টেম ফলো করব। তো যাই হোক, আমরা তাহলে এখান থেকে আর কোয়েশ্চেন নাম্বার 9 দেখি। কোয়েশ্চেন নাম্বার 9 এ কি বলতেছে? A study reports that a particular gene in 0.2% of all people is defective. X is the number of randomly selected people up to and including the first person that has this defective gene. Given that probability of X is less than B. B টা কি জিনিস? আচ্ছা যাই হোক, probability that X is less than equals to B is greater than 0.865. Find expected value and find the probability, find the smallest possible value of B. তাহলে প্রথমে দেওয়া ছিল probability of defective people is 0.2%.
তাহলে x is the number of randomly selected people up to and including the first person, তাহলে প্রথম যে পার্সনকে আমরা ডিফেক্টিভ পাবো তখনই আমাদের কাজ শেষ। তারপরে এটা একটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। তাহলে এখন আমাদের ইনফরমেশন দেওয়া হচ্ছে এটা, given that এটা। তাহলে এখন আমরা কি করতে পারি? তাহলে এখান থেকে যদি আমরা শুরু করি তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? probability of x less than equals to b is greater than 0.865। তাহলে এটা কিসের ফর্মুলা আমরা জানি? লেস দেন ইকুয়ালস টু থাকলে আমাদের দুইটাই ফর্মুলা, একটা গ্রেটার দেন একটা লেস দেন ইকুয়ালস টু। তাহলে এটার ফর্মুলাটা কি ছিল মনে আছে কিনা? 1 মাইনাস কিউ টু দি পাওয়ার n। তাহলে আমরা এখানে n এর জায়গায় b ইউজ করব। তাহলে 1 মাইনাস কিউ টু দি পাওয়ার b ইকুয়ালস টু গ্রেটার দেন 0.865। আমরা p এর ভ্যালু জানি, তাহলে আমরা যদি এখন কিউ এর ভ্যালু ইউজ করতে চাই তাহলে আমাদের এখানে যে ভ্যালুটা আসছে, তাহলে এখান থেকে কিউ এর ভ্যালু কত আসে দেখো তো, 1 থেকে মাইনাস করলে probability of q আমরা কত পাচ্ছি? 0.2 ডিভাইড বাই, 0.998 তাহলে 0.998 আসে হচ্ছে কিউ এর ভ্যালু। তাহলে 1 মাইনাস 0.998 টু দি পাওয়ার b is greater than 0.865। তাহলে এখান থেকে আমরা এখন b এর ভ্যালু বের করে ফেলি। তাহলে ফার্স্টে 1টা মাইনাস করি, তারপর লগ নেই। 1 minus q to the power b minus 1 হওয়া উচিত না? কেন? মানে ফর্মুলা কি ওইটা ছিল না? না, ওটা ছিল শুধু লেস দেন থাকলে আমরা ওইটা অ্যাপ্লাই করি, এটা লেস দেন ইকুয়াল, এটা নরমাল কেস। আর এটা ছিল তুমি যেটা বলতো স্পেশাল কেস, যেটা যেটা লেস দেনের সাথে ইকুয়ালস টু থাকে না। ও আচ্ছা আচ্ছা। তাহলে এখন জাস্ট আমরা নরমালি বিটা বের করব। বিটা পাওয়ারে আছে এই জন্য দুই পাশে লগ নিতে হবে। তাহলে ফার্স্ট আগে 1 থেকে মাইনাস করে দেই। তাহলে মাইনাস 0.998 টু দি পাওয়ার b is greater than 0.865 minus 1। তাহলে 0.998 টু দি পাওয়ার b is greater than 1 থেকে মাইনাস করলে এখানে আসবে 0.135। তাহলে দুই পাশে মাইনাস সাইন থাকবে, মাইনাস যদি আমরা কেটে দেই তাহলে ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে ইনইকুয়ালিটি সাইন এইরকম হয়ে গেল। তাহলে এখন দুই পাশেই লগ নেই, তাহলে লগ 0.998 টু দি পাওয়ার b is less than log 0.135। তাহলে আমরা জানি লগ এর ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসে। তাহলে এবার 998 দিয়ে যখন আমরা এটাকে আবার ডিভাইড করব তখন আবার ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে যাবে। আমরা ডিভাইড করে দেই, তাহলে ডিভাইড করলে আমাদের আসে লগ 0.998। তাহলে এবার আবার ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে গেল, কারণ লগ এর পাশে নাম্বারটা 1 থেকে ছোট হলে এটা নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করে। তাহলে নেগেটিভ নাম্বার দিয়ে যখন আমরা ডিভাইড করলাম আমাদের ইনইকুয়ালিটি সাইন আবার চেঞ্জ হয়ে গেল। তাহলে বি এর ভ্যালু কত আসে বের করে ফেলো। আমার আসছে 1000.23 1000.33। so 23 23। তাহলে বি তো একটা এন, মানে বি তো এখানে এন রিপ্রেজেন্ট করতেছে এবং এনটা অবশ্যই ইন্টিজার হইতে হবে। তাহলে বি ইজ গ্রেটার দেন 1000.23 উই ক্যান সে। তাহলে বি ইকুয়ালস টু 1001। তাহলে এটার কাজ শেষ।
তাহলে আমাদের এই এক্সারসাইজের কাজ শেষ। আর কিছু আছে পরে চেক করে আসি। না, আর কিছু নেই। তাহলে আমাদের এখানকার কাজ শেষ। তবে আমরা কোয়েশ্চেন পেপার থেকে যখন ম্যাথ করব, আমরা কিন্তু শুধুমাত্র বাইনোমিয়ালের কোয়েশ্চেন পেপারে পাবো। জিওমেট্রিকের কোয়েশ্চেন শুধুমাত্র 21 এর পেপারে পাবো, আর 21 এর পেপারেই পাবো। আর 20 মনে হয়। তো আমরা ফার্স্টে কোয়েশ্চেন পেপারে চলে যাচ্ছি, যেহেতু আমরা একটু কোয়েশ্চেন পেপার থেকে করে আসি জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন এর কোয়েশ্চেন গুলা কিরকম হয় দেখে আসি। তাহলে ফার্স্টে আমরা চলে যাচ্ছি মে জুন 21 ভেরিয়েন্ট 51 এ। মে জুন 50, তাহলে 51 ভেরিয়েন্টে চলে যাচ্ছি মে জুন 21। কোয়েশ্চেন নাম্বার এই টপিকটা কিন্তু আমাদের সাথে আগে ছিল না। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন আমরা আগে পাই নাই, এবারই আমরা ফার্স্ট পাচ্ছি। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের কোয়েশ্চেন নাই। আচ্ছা, আমরা রিভিউ থেকে আগে এক দুইটা করি, আমরা নেক্সট দিন কোয়েশ্চেন পেপার থেকে সলভ করব, সমস্যা নাই। আমরা তাহলে রিভিউ থেকে দেখি কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন কি কি আছে। রিভিউ এক্সারসাইজ চ্যাপ্টার 7 এ চলে যাই। তাহলে এখান থেকে আমরা ফার্স্টে সলভ করতেছি কোয়েশ্চেন নাম্বার 13। আমরা একটু উল্টা ভাবে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 13 এর দিকে তাকাই। কি বলা হচ্ছে? Robert uses his calculator to generate 5 random integers between 1 and 9 inclusive. তাহলে probability বের করো at least 2 of the 5 integers are less than or equal to 4. কি করব আমরা? তাহলে সে তার ক্যালকুলেটরের মাধ্যমে সে 5 ইন্টিজার্স জেনারেট করবে, এবং সেখানে আমার অপশন আছে 1 থেকে 9 পর্যন্ত। তাহলে 1 থেকে 9 পর্যন্ত আমাদের টোটাল অপশন হচ্ছে 9টা। তাহলে এর ভিতরে যদি সে 5 ইন্টিজার্স সে জেনারেট করতে চাচ্ছে, তাহলে প্রবাবিলিটি বের করতে হবে at least 2 of the 5 integers are less than or equal to 4. তাহলে আমরা কি করব এখানে? তাহলে আমরা যদি ফার্স্টে একটু দেখি যে এখানে নাম্বারগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9। এর মধ্যে এখন আমাকে দেখতে হবে লেস দেন অর ইকুয়াল টু 4 নাম্বার আছে কয়টা। তাহলে আমাকে যে স্পেসিফিক অপশনটা দিয়ে দিছে তারা, সেটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 4। তাহলে লেস দেন অর ইকুয়ালস টু 4 এটার আন্ডারে পড়তেছে কয়জন? 4 জন। তাহলে এই ধরনের নাম্বার জেনারেট হবে, তার প্রবাবিলিটি হচ্ছে 4/9, তাই না? তাহলে এই ধরনের নাম্বার জেনারেট হবে না, তার প্রবাবিলিটি হচ্ছে 5/9। তাহলে আমাকে এখন বলা হচ্ছে যে অ্যাটলিস্ট 5টার মধ্যে 2টাতে এই কেসটা থাকবে। তাহলে আমার এতটুকু বলে দিচ্ছে যে টোটাল আমরা 5টা অপশন পাবো। তাহলে n এর ভ্যালু হচ্ছে 5, এর মধ্যে অ্যাটলিস্ট 2টা এরকম হবে। অ্যাটলিস্ট 2টা বলতে আমরা কি কি বুঝবো? 2টাও হইতে পারে, 3টাও হইতে পারে, 4টাও হইতে পারে, 5টাও হইতে পারে, তাই না? আমি Yes, sir. এই অপশনগুলো পাবো। কোয়েশ্চেনটা আরেকবার বলি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে 5টা র্যান্ডম ইন্টিজার্স
নিয়ে কাজ করব, যে আমি এখানে 5টা ইন্টিজার পিক করব। এখন তারা বলতেছে যে অ্যাটলিস্ট এই 5টা ইন্টিজারের মধ্যে অ্যাটলিস্ট 2টাতে কি থাকবে, লেস দেন অর ইকুয়াল টু 4 নাম্বারগুলো থাকবে। তাহলে আমরা প্রথমেই যেটা করলাম যে লেস দেন অর ইকুয়াল টু 4 হওয়ার প্রবাবিলিটি কত সেটা আমরা চেক করে নিলাম। তার মানে এটা হচ্ছে পি এর ভ্যালু, তাহলে আমরা কিউ এর ভ্যালুটাও বের করে রাখলাম। তাহলে আমরা টোটাল এখানে ইন্টিজার পিক করব হচ্ছে 5টা, তাহলে n ইকুয়ালস টু 5। এর মধ্যে বলা হচ্ছে অ্যাটলিস্ট 2টাতে এই প্রবাবিলিটি কাজ করবে, এই প্রবাবিলিটি হবে। তাহলে অ্যাটলিস্ট 2টা বলতে আমরা বুঝি 2টা হইতে পারে, 3টা হইতে পারে, 4টা হইতে পারে, 5টা হইতে পারে। তাহলে এগুলা কিসের ভ্যালু, আর এর ভ্যালু। তাহলে আমরা একবার আর এর ভ্যালু 2 ধরবো, একবার আর এর ভ্যালু 3 ধরবো, একবার আর এর ভ্যালু 4 ধরবো, একবার আর এর ভ্যালু 5 ধরবো। এবং এই ফর্মুলাটা কিসের ফর্মুলা ইউজ করবো আমরা, বাইনোমিয়ালের, এনসিআর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর। আমরা একটু রেজাল্টটা বের করি, দেখো কত আসে। তাহলে একবার 2 এর জন্য, একবার 3 এর জন্য, একবার 4 এর জন্য, একবার 5 এর জন্য। কত আসে আনসার? স্যার এক সেকেন্ড। স্যার আমার 2 এর জন্য আসে হচ্ছে 10.03। সবগুলোই বের করতে হবে, 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য, 5 এর জন্য, সবগুলোই আমাদের বের করতে হবে। বের করে আমাদেরকে অ্যাড করতে হবে, তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট আসবে। তাহলে এটা ছিল আমাদের পার্ট 1। পার্ট 1 এর রেজাল্ট একটু বের করি, কারণ এরপর আমরা পার্ট 2 তে যাই। স্যার এনসি যখন আমরা 2 নিচ্ছি তখন তো আমার আসছে 0.32। 0.3। জি স্যার 0.32। ওকে, মানে ফাইনাল আনসার এটা নাকি না? না স্যার ফাইনাল স্যার এক একটার জন্য, ফাইনালটা ট্রাই করে বলছি আপনাকে। ওকে। স্যার কত ডিসিমাল প্লেসে রাখতে হবে? এটা ইচ্ছা।
স্যার আমি 0.737 পেয়েছি। ফাইনাল আনসার জি। তাহলে 0.737। আমরা জাস্ট সবগুলো ভ্যালু বের করলাম, বের করে আমরা অ্যাড করে দিলাম। পরেরটাতে যদি আমরা যাই, নেক্সটটাতে আমাদের বলা হচ্ছে যে এইবার রবার্ট n ইন্টিজার্স নিয়ে কাজ করতে চাচ্ছে। আগে ছিল 5 ইন্টিজার্স, এবার হচ্ছে সে n ইন্টিজার্স নিয়ে কাজ করতে চাচ্ছে বিটুইন 1 to 9 ইনক্লুসিভ। তাহলে x is the number of these n integers which are less than or equal to a certain integer k. তাহলে আগে যেটা 4 বলা ছিল সেটা এখন k বলতেছে তারা, আগে যেটা 5 বলা ছিল সেটাকে তারা n বলতেছে। আচ্ছা, between 1 to 9 inclusive, given that the mean of x is 96 and the variance of x is 32. মনে রাখতে হবে যে এখানে যে কোয়েশ্চেন গুলো আছে সবই কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ম্যাথ, এখানে কিন্তু কোনো জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ম্যাথ থাকবে না, কারণ তখন এটা আমাদের সিলেবাসে ছিল না। তাহলে মিন, বাইনোমিয়ালের ক্ষেত্রে মিন বলতে আমরা বুঝি n ইনটু p, এটা ভ্যালু 96 দেওয়া, ইকুয়েশন নাম্বার 1। আর ভেরিয়েন্স বলতে আমরা বুঝি n ইনটু p ইনটু q, এটার ভ্যালু দেওয়া হচ্ছে 32। তাহলে ফার্স্টে আমরা এই দুইটা ক্যালকুলেশন করে আগে n p q এর ভ্যালু বের করি। তাহলে আমরা যদি np তে 96 বসাই, তাহলে 96 ইনটু q ইকুয়ালস টু 32, তাহলে q ইকুয়ালস টু আসে 1/3, তাহলে p ইকুয়ালস টু আসবে 2/3। তাহলে আমরা p এবং q এর ভ্যালু পেয়ে গেলাম। নেক্সট কি চাচ্ছে সে? তাহলে n এবং k এর ভ্যালু চাচ্ছে। তাহলে n আমরা পেয়ে গেলাম হচ্ছে কত? তাহলে n কত আসে আমাদের? তাহলে আমরা p এর ভ্যালু যদি ইকুয়েশন 1 এ বসাই, তাহলে ইকুয়েশন 1 এ তাহলে আমরা লিখতে পারতেছি n ইনটু p এর ভ্যালু হচ্ছে 2/3 ইকুয়ালস টু 96। তাহলে n ইকুয়ালস টু আসে 96 ইনটু 3/2। কত পাই তাহলে আমরা? নাইনটি সিক্স ইন্টু 3/2 করলে কত আসে? স্যার 144। 144। আচ্ছা, তার মানে টোটাল এখানে নাম্বারটা ছিল 144, এটা আমরা বের হয়ে গেল। তাহলে এখন 144 টা টোটাল নাম্বার মধ্যে থেকে আমরা কি করতে চাচ্ছি? লেস দেন অর ইকুয়ালস টু কে নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। লেস দেন অর ইকুয়ালস টু কে নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা যে বলি যে পি এর ভ্যালু, পি বলতে আসলে কি বোঝায়? পি মানে কি বোঝায়? যে আমাকে রেঞ্জ দাও, আমাকে বলা হচ্ছে এখানে যে 144 টা নাম্বারের মধ্যে লেস দেন অর ইকুয়ালস টু কে যতগুলা নাম্বার আছে সেটা উঠার প্রবাবিলিটি হচ্ছে এই পি এর ভ্যালু, তাই না? যেমন এর আগের বার 1 থেকে 9 পর্যন্ত নাম্বার ছিল, তো যখন আমাকে বলছিল লেস দেন অর ইকুয়ালস টু 4 ওঠার প্রবাবিলিটি কত, আমরা কিন্তু লিখছিলাম p ইকুয়ালস টু 4/9, মনে আছে কিনা? তো এইবার টোটাল নাম্বারটা 9 এর জায়গায় হয়ে গেছে 144। তাহলে এইবার আমাকে লেস দেন অর ইকুয়ালস টু যখন কে বলছে, তাহলে আমরা কি বুঝবো? কে পর্যন্ত নাম্বার, যেমন এখানে রেঞ্জটা ছিল লেস দেন অর ইকুয়ালস টু 4, তাহলে আমরা কয়টা নাম্বার পাইছিলাম? 4টা নাম্বার পাইছিলাম। যদি বলতো লেস দেন অর ইকুয়ালস টু 9, আমরা 9টা নাম্বার পাইতাম। যদি বলতো লেস দেন অর ইকুয়ালস টু 20, আমরা 20টা নাম্বার পাইতাম। তাহলে এখানে বলা হচ্ছে লেস দেন অর ইকুয়ালস টু কে, কে হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু। তাহলে আমরা বুঝবো কি, যেখানে কয়টা নাম্বার আছে? কেটা নাম্বার আছে। তাহলে আমরা লিখতে পারি যে কে বাই 144 ইকুয়ালস টু 2/3। দেখো এটা লেখা যাবে কিনা? স্যার আবার বুঝাতে পারবেন? আমরা এখানে
যে আমাদের আগের ম্যাথের সাথে এই ম্যাথের রিলেশনটা কোন জায়গায়, আমরা সেটা দেখতে যাচ্ছি। আমাদের আগের যে ম্যাথ এবং এই ম্যাথ, এই দুইটার মধ্যে আমরা রিলেশনটা কোথায় পাচ্ছি বলো দেখি। আমাদের যে আগের ম্যাথ এবং এই ম্যাথ, এই দুইটা ম্যাথের মধ্যে ডিফারেন্সটা কোথায়? এখানে আমরা আগের ম্যাথটা কি ছিল, আমরা হয়ে গেল সেটা রোবার্ট, আমরা আগের ম্যাথেও 1 থেকে 9 পর্যন্ত নাম্বার নিতেছিলাম, এর ভিতরে যে কোনো একটা নাম্বার আমরা ইন্টিজার পিক করব এরকম 5টা নাম্বার পিক করে আমরা একটা নাম্বার বানাবো। এখানেও কি হচ্ছে, এখানেও আচ্ছা এখানেও 1 থেকে 9 পর্যন্ত আমরা নাম্বার নিচ্ছি, ইন্টিজার নিচ্ছি, নিয়ে আমরা কত ডিজিটের একটা ইন্টিজার তৈরি করব সেটা বলা নাই, সেটা সম্পর্কে কিছুই বলা নাই, জাস্ট এন লেখা। আচ্ছা, আর ইনফরমেশন কি যে এইবার আগে যেরকম লেস দেন অর ইকুয়ালস টু 4 ছিল, এইবার তারা বলতেছে লেস দেন অর ইকুয়ালস টু ইন্টিজার কে, এটা বলা আছে। তাহলে এখন গিভেন দ্যাট মিন হচ্ছে এত, ভেরিয়েন্স হচ্ছে এত, তাহলে আমরা মাত্র যে প্রবাবিলিটি ভ্যালু পেলাম হচ্ছে 2/3, আর সেটা কিসের প্রবাবিলিটি? সেটা হচ্ছে কিন্তু এই লেস দেন অর ইকুয়াল টু কে হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এটা 2/3। তাহলে অলরেডি আমরা n এর ভ্যালু পেয়ে গেছি, সেটা হচ্ছে 144। তাহলে এখন আমরা কে এর ভ্যালুটা বের করব কিভাবে? তাহলে আমাদের এখানে আমরা যদি কে এর ভ্যালু বের করতে চাই, আমরা এটা প্রবাবিলিটি দিয়েও বের করতে পারি অথবা এক্সপেক্টেড ভ্যালু দিয়েও আমরা বের করতে পারি। যেমন আমাদের এখানে যদি এক্সপেক্টেড ভ্যালু বের করতে হয়, এক্সপেক্টেড ভ্যালু বের করার সিস্টেমটা কি? নরমালি যদি আমরা একটা এক্সপেক্টেড ভ্যালু বের করতে চাই, প্রবাবিলিটি ভ্যালুকে 1 দিয়ে ডিভাইড। আমরা টোটাল নাম্বারটাকে তার প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাই করব। এখন আমরা বলতেছি যে এখানে এই 1 থেকে 9 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেটা আমরা কোন পর্যন্ত নিব? আগের কোশ্চেনে যেরকম ছিল লেস দেন অর ইকুয়ালস টু 4, এখানে বলা হচ্ছে লেস দেন অর ইকুয়ালস টু কে। কে এর ভ্যালু 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, এরকম 9 এর ভিতরে যে কোনো একটা নাম্বার হইতে পারে। তাহলে এখান থেকে ওই নাম্বারটা পাবো তার প্রবাবিলিটি কত? k/9। যেমন আগের কোশ্চেনে ছিল লেস দেন অর ইকুয়ালস টু 4, আমরা এই জন্য লিখছিলাম 4/9। তাহলে এবার সেই জিনিসটা কি হবে? k/9 হবে না? অবশ্যই k/9 হবে, যেহেতু কে পর্যন্ত আমরা প্রবাবিলিটি বের করতেছি। তার সাথে যদি আমি টোটাল নাম্বার কত n তাকে মাল্টিপ্লাই করি, টোটাল ফ্রিকোয়েন্সি যদি আমি মাল্টিপ্লাই করি, আমরা কি পাবো? আমরা এখান থেকে এক্সপেক্টেড ভ্যালু পাই। টোটাল ফ্রিকোয়েন্সির সাথে যখন আমরা প্রবাবিলিটি মাল্টিপ্লাই করি তখন আমরা সেখান থেকে এক্সপেক্টেড ভ্যালু আমাদের আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের এক্সপেক্টেড ভ্যালু। এখন এক্সপেক্টেড ভ্যালুর এখানে কত দেওয়া আছে? 96 দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্সপেক্টেড ভ্যালুর পরিবর্তে 96 লিখতে পারি। আর অলরেডি আমরা এখানে n এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে n এর ভ্যালু হচ্ছে 144, বসাই 144। তাহলে কে কত আসবে? তাহলে কে ইকুয়ালস টু 96 ইনটু 9 ডিভাইডেড বাই 144, কত আসে দেখো। কত আসে? 6 আসে। তাহলে কে হচ্ছে 6। যাই হোক, আজকে আমরা তাহলে এই কোয়েশ্চেন পর্যন্তই রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু ব্রেক নিয়ে আসি।